সোডিয়াম হাইপোক্লোরাইডকে যখন সনিক অ্যাক্টিভেশনের মাধ্যমে হাইড্রোলাইসিস করা হয় তখন এই সোডিয়াম হাইপোক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে আপনার সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার। দেখেন, আমরা 19 ইন্টারে সবাই সাবানন বিক্রিয়া পড়ছি, যেখানে কি হয় যে হচ্ছে তেল চর্বি লিপিডের সাথে তীব্র ক্ষার যেমন কি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আপনার সাবান সোডিয়াম স্টিয়ারেট সাথে গ্লিসারিন উৎপন্ন করে। মজার ব্যাপার হলো এই সেম রিয়াকশানটাই আমাদের পাল্প চেম্বারে হয়। ঠিক আছে, দেখেন একটু লক্ষ্য করলে যে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেটা হচ্ছে আমাদের সেল মেমব্রেনের যে ফসফোলিপিড বাইলেয়ার, এই লিপিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোপ বাবল সোডিয়াম স্টিয়ারেট সাথে গ্লিসারিন উৎপন্ন করে। এক কথায় বলতে হলে আমাদের পাল্প টিস্যুর যে সেল মেমব্রেন, এটা ডিরেক্ট সাবান এবং গ্লিসারিন রূপান্তরিত হয়। এই পুরো বিক্রিয়াটি বলা হয় হচ্ছে সাফোনিফিকেশন বিক্রিয়া। দেখেন, এই সাফোনিফিকেশন বিক্রিয়ার ভিতরে আরও দুইটা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। প্রথম প্রশ্ন, ঠিক আছে, দেখেন আমরা সবাই জানি এই সোডিয়াম হাইপোক্লোরাইড ইনস্ট্রুমেন্টেশনের সময় মাইল্ড লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, কিন্তু মজার ব্যাপার হলো এই হাইপোক্লোরাইডের আসলে কোনো লুব্রিকেশন প্রপার্টি নাই। তাহলে এটা কিভাবে সম্ভব? দেখেন, এর উত্তর হচ্ছে সাফোনিফিকেশন বিক্রিয়া। যখনই ক্যানেলের ভিতরে সোপ বাবল এবং গ্লিসারিন উৎপন্ন হচ্ছে, এটা পিসিল সারফেক্ট্যান্ট হিসেবে কাজ করে, সেজন্য এই হাইপোক্লোরাইড ডিউরিং ইনস্ট্রুমেন্টেশন মাইল্ড লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার এই যে এই আমরা যখন ইরিগেশন করি তখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় যে আমাদের ক্যানেলের ভিতরে কোনো সফট টিস্যু আছে বা নাই, অর্গানিক পোর্শন আছে বা নাই। ঠিক আছে, এই হাইপোক্লোরাইড দিয়ে যখন সনিক অ্যাক্টিভেশন করা হয় তখন যদি সব বাবল ফর্মেশন হয়, তার মানে সাফোনিফিকেশন বিক্রিয়া হচ্ছে ক্যানেলের ভিতরে আপনার সফট টিস্যু আছে। ঠিক আছে, আর যদি সনিক অ্যাক্টিভেশনের সময় কোনো সব বাবল ফর্মেশন না হয়, তাহলে বুঝতে হবে ক্যানেলের ভিতরে কোনো অর্গানিক পোর্শন বা সফট টিস্যু নাই। এই জিনিসটাকে নিশাগার্তে এন্ডোডন্টিক্স বইতে বলতেছে শ্যাম্পেন টেস্ট, মানে ক্যানেলের ভিতরে সফট টিস্যু আছে বা নাই এর কনফার্মেটেড টেস্ট। এটার নাম হচ্ছে শ্যাম্পেন টেস্ট। ঠিক আছে, এখন আসি হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিডে। এই হাইপোক্লোরাস অ্যাসিডকে বলা হয় হচ্ছে দোনালা বন্দুক। ঠিক আছে, যেটা কী করে টাইনি কেমিক্যাল বুলেট, যেটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল রিলিজ করে। এটা একটা নল থেকে বের হয় ক্লোরিন, আটটা নল থেকে বের হয় অক্সিজেন। ঠিক আছে, এখন দেখেন এই যে ক্লোরিনটা ফ্রি রেডিক্যালটা, এটা যে আছে ফ্লুইড মোজাইক মডেলে যে আছে ইন্টিগ্রেটেড প্রোটিন বা যে এনজাইম আছে, এটাও তো প্রোটিন। এই প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের সাথে ক্লোরিনটা বিক্রিয়া করে আপনার এই প্রোটিনটাকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে, যেটাকে বলা হচ্ছে ক্লোরামিনেশন রিয়াকশান। এক কথায় প্রোটিনকে ভেঙে আপনার অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে এবং যে কোষটা থাকে এটা একদম নিস্তেজ করে ফেলে। অপরদিকে যে ফ্রি রেডিক্যাল স্পিসিস, যেটা হচ্ছে রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস রসটা আছে, যে অক্সিজেনটা আছে, এ গুন্ডার হিসেবে রোল প্লে করে। ঠিক আছে, এ করে কি কোষের মধ্যে যে অবশিষ্ট নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ আছে, এর সাথে জারণ বিক্রিয়া করে অক্সিডেটিভ ডিগ্রেডেশন করে। ঠিক আছে, এক কথায় ডিএনএ আরএনএটা কেটে কুচি 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 করে ফেলে। শুধু তাই নয়, সাফোনিফিকেশন এবং ক্লোরামিনেশন বিক্রিয়ার পরেও যদি কোনো প্রোটিন এবং লিপিড থাকে, এর উপরে সেও জারণ বিক্রিয়া ঘটায়। দেখেন, এক কথায় বলতে গেলে এই সোডিয়াম হাইপোক্লোরাইডের যে মাল্টি ডাইমেনশনাল ইফিকেসি, মাল্টি ডাইমেনশনাল কাজের যে মুড, ঠিক আছে, পাল্প টিস্যু যে মাছটা থাকে এটাকে একদম পানিতে ডিসলুট করে ফেলে। ঠিক আছে, শুধু তাই নয়, এই সোডিয়াম হাইপোক্লোরাইডের আরেকটা অ্যাডিশনাল ফিচার হচ্ছে ব্লিচিং ইফেক্ট। এক কথায় যদি ব্লিচিং মেকানিজমটা আমি বলি, এটা হচ্ছে আপনার হাই মলিকুলার ওয়েট, যেটা বিভিন্ন কালার রেডিয়েট করে এটাকে লো মলিকুলার কালারলেস ওয়েটে পরিণত করে। এক কথায় পাল্প চেম্বার, পাল্প ক্যানেলের ভিতরে যা আছে সব ধুয়ে মুছে একদম চকচকা ঝকঝকা করে ফেলে। এই জন্য এই সোডিয়াম হাইপোক্লোরাইডকে বলা হয় সুপার ক্লিনার। দেখেন, এতক্ষণ তো পাল্প টিস্যুর উপরে সোডিয়াম হাইপোক্লোরাইডের মেকানিজম জানলাম। ঠিক আছে, এখন আমরা যে তিনটা বিক্রিয়াটা বুঝি, যে সাফোনিফিকেশন, ক্লোরামিনেশন এবং অক্সিডেটিভ ডিগ্রেডেশন, বাকি এর অ্যান্টিব্যাকটেরিয়াল রোল আমরা তুইতে জেনে যাব। ঠিক আছে, এখন আসি এই হাইপোক্লোরাইডের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশানে। এখন দেখেন, ক্যানেলের ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়ার উপরে এই হাইপোক্লোরাইড এই সেম তিনটা বিক্রিয়া করে। কী করে? সাফোনিফিকেশন, ক্লোরামিনেশন, অক্সিডেটিভ ডিগ্রেডেশন। ব্যাকটেরিয়া তো মেরে একদম ডিসলুট করে ফেলে, ক্যানেলটাকে একদম ডিসইনফেক্ট করে ফেলে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে মাসুম ভাই, এই যে হাইপোক্লোরাইড আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক উইথ অ্যানারোবিক কাভারেজ দিচ্ছে, তাহলে হাইপোক্লোরাইডকে কেন আমরা অ্যান্টিবায়োটিক বলতেছি না? ঠিক আছে, এর উত্তর হচ্ছে, দেখবেন যে অ্যান্টিবায়োটিক আমাদের হিউম্যান সেলকে প্রিজার্ভ করে ব্যাকটেরিয়াল সেলকে মারে। আর এই হাইপোক্লোরাইড কোনটা হিউম্যান সেল, কোনটা ব্যাকটেরিয়াল সেল, কোনটা ফাঙ্গাস, কোনটা প্রোটোজোয়া, কোনটা ইস্ট, এগুলো চেনে না। এই হাইপোক্লোরাইড শুধু চেনে কোনটা প্রোটিন, কোনটা লিপিড, কোনটা নিউক্লিক অ্যাসিড। এই জন্যই হাইপোক্লোরাইডকে বলা হয় হচ্ছে সাইটোটক্সিক। দেখেন, এই হাইপোক্লোরাইডের আরেকটা অ্যাডিশনাল ফিচার হচ্ছে এ কী করে নিউট্রালাইজেশন অফ ব্যাকটেরিয়াল ইন্ডোটক্সিন। দেখেন, ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখেন, ইন্ডোটক্সিন ব্যাপারটা আসলে কি? দেখেন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মারা যাওয়ার পরে এন্ডোটক্সিন রিলিজ করে। ঠিক আছে, ইন্ডোটক্সিন ব্যাপারটা হচ্ছে
গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মরে যাওয়ার পর তাদের বডির যে ফ্র্যাগমেন্ট আছে, মেনলি যে সেল মেমব্রেন, এটাই এন্ডোটক্সিন হিসেবে কাজ করে। এন্ডোটক্সিনটা করে হচ্ছে আপনার পোস্ট অপারেটিভ পেইনের জন্য দায়ী থাকে ক্যানেলের ভিতরে, এবং কী করে, হিলিং ডিলে করে। এখন একটু লক্ষ্য করে দেখবেন এই যে ফ্র্যাগমেন্ট, এই সেল মেমব্রেন, এটা আসলে লিপিড প্রোটিন, এর উপর সেম সাপোনিফিকেশন বিক্রিয়া চালায়। বুঝতে পারছেন? তাহলে কী করে, ক্যানেলের ভিতরে এই নিউট্রালাইজেশন অফ ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিন সে রিলিজ করে। এখন সবার লাস্টে যে কথাটা বলবো, দেখেন এই হাইপোক্লোরাইটের কার্যকারিতা পেতে গেলে এর কার্যকারিতা আমাদের প্রিজার্ভ করতে হবে। এখন মনে রাখতে হবে যে হাইপোক্লোরাইটের শত্রু হচ্ছে দুইটা, একটা হচ্ছে সানলাইট, অপরটা হচ্ছে হিট। যখনই কোনো হাইপোক্লোরাইটের উপরে সানলাইট এবং হিট পড়বে, তখন এই হাইপোক্লোরাইট কি দেখেন NaOCl, ঠিক আছে, এই প্রথমে সোডিয়াম লাস্টের ক্লোরিন দুটো এক হয়ে যে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। কি হবে, সোডিয়াম ক্লোরাইডের সাথে মাঝখানে যে অক্সিজেনটা আছে এটা O2 আকারে আকাশে উড়ে চলে যাবে। আস্তে আস্তে করে সোডিয়াম হাইপোক্লোরাইড কী হবে, লবণে পরিণত হবে, সোডিয়াম ক্লোরাইড লবণে পরিণত হবে, যার ফলে আস্তে আস্তে এর কার্যকারিতা শেষের দিকে নষ্ট হয়ে যাবে আর কি। এখন পরিশেষে একটা কথাই বলবো, ঠিক আছে, আপনি যদি হাইপোক্লোরাইটের কেমিক্যাল প্রপার্টিটা খুবই ভালোভাবে বুঝেন, এই কেমিক্যাল মেকানিজম রিয়াকশানগুলো যদি খুবই ভালোভাবে বুঝেন, দেখবেন যে ডিউরিং ইরিগেশন আপনি এর প্রত্যেকটা রিয়াকশান আপনি চোখ দিয়ে ফিল করতে পারবেন, যেটা আপনার এন্ডোডন্টিক সাকসেসের সাথে আপনার কনফিডেন্ট লেভেল বহু গুণে বাড়িয়ে দেবে। এই ছিল আজকের মতো হাইপোক্লোরাইটের মেকানিজম অফ অ্যাকশন। আশা করি আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ।